আধুনিকতা থেকে অনেক দূরে। নদী পাড়ে যাযাবর জীবন, যে জীবনে মিলে না চাওয়া পাওয়ার হিসাব। কর্মই যেখানে জীবনী শক্তি। সকাল থেকে সন্ধ্যা, ফসল নাড়াচাড়া, মাঠে কাজ কিংবা গরু নিয়ে নদী সাঁতরানো। গ্রামীণ জীবনধারার পূর্ণ চর্চা হয় এখানে। নদী আর নৌকা এখানে একে অপরের পরিপূরক। কি ওদের জন্মও একটা চরে, আবার বিয়েও হয়েছে আরেকটা চরে। তার মানে তার মানে কি এই যে এক চরা বিয়ে হয়েছে আরেক চরে, আঙ্গুর ভাগ্যই খারাপ। আমরা যারা বি সাইডে টাউন এলাকা জাঙ্গুরে বিজিকে মিলবো, তা মিলে নাই আল্লাহ। বৃষ্টির পর শান্ত হয়েছে নদী, চারপাশে শুনশান নীরবতা। চরাঞ্চলে ঝড় বৃষ্টি মানেই মহা আতঙ্ক। খেয়া নৌকায় চেপে যাত্রা করছি অদেখা এক জনপদে, যেখানে বসতি গড়েছে একদল সংগ্রামী মানুষ। আরবের বেদুইনদের মতো যাযাবর বসতি গড়ে তুলেছে গহীন চরে। আজকের গন্তব্য অষ্টমীর চর, টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার এক বিচ্ছিন্ন জনপদ। নৌকা ভিড়ল জনমানবহীন এক ঘাটে। উঠাতে হবে বস্তা। মানুষের পাশাপাশি মালামাল পরিবহন হয় সমান তালে। বিচ্ছিন্ন ভূখণ্ডে একমাত্র পরিবহন খেয়া নৌকা। দূরে চোখে পড়ছে যমুনা সেতু, যমুনা বহুমুখী সেতু। আজ আমরা যাচ্ছি যমুনা সেতুর নিচের এক বিচ্ছিন্ন জনপদে। যেতে যেতে চোখে মেলল নদী পাড়ের নানা কর্মযজ্ঞ, বড় বড় নৌযান রাখা নদীর পাড়ে। সেসব পাশ কাটিয়ে যখন চরের ভূখণ্ডে এসে নামলাম, তখন চোখে পড়ল সবুজ তৃণভূমি, বিস্তীর্ণ ফসলি মাঠ, মাঝখানে দুই একটি বাড়ি। যমুনা সেতুর নিচের বসতি। সেতুর উপরে ঝকঝকে আলো আর কত কোলাহল, নিচে নীরবতা আর অন্ধকারের গল্প। সেই গল্পটা কাছ থেকে শুনব আজ। দেখব মানুষের কর্মযজ্ঞ, দেখাবো নদী পাড়ে সংগ্রামী জীবন, যে জীবনে মানুষের স্বপ্নগুলো অবাস্তব থেকে যায়। এই যে আমার সামনে যে পাতিলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধান সিদ্ধ করার পাতিল। এই যে নিচে চারটি পয়ার মতো দেওয়া, যেটি মাটি দিয়ে তৈরি করা। পুড়তে পুড়তে মাটিগুলো শক্ত হয়েছে। তার উপর এই যে পাতিলটি, এখানে ধান দেয়। তারপর এই যে খড়ের আটি, সেই আটি দিয়ে সিদ্ধ করে ধান। তারপর এই যে ঠিক এভাবে নেটের উপর ধানগুলো নেড়ে দেয় এবং সারাটা দিন এই ধানগুলোকে বারবার পা দিয়ে উলট পালট করে দেয়। এভাবে এই চরগুলোতে সংসারগুলো টিকে আছে, স্বপ্নগুলো টিকে আছে। চরাঞ্চলের এই মানুষের কাছে জীবন মানে একটি যুদ্ধ, জীবন মানে একটি না পাওয়ার গল্প। ঠিক তেমনি না পাওয়ার গল্প আর জীবনের যুদ্ধ মিলেমিশে তৈরি হয়েছে এই ভাওর বাড়ি, যেখানে স্বপ্ন বুনে কৃষক, যেখানে স্বপ্ন ভাঙে কৃষকের। সেই ভাঙা আর গড়ার মাঝে যে জীবন, সেই জীবন চর জীবন, সেই জীবন এক অনিশ্চিত ভবিষ্যতের জীবন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার দুর্গম এক চরে। যে চরে আসতে হলে আমাদের পাড়ি দিতে হয়েছে ভয়ঙ্কর যমুনা নদী। আমরা এমন একটি চরে আছি যে চরের ভৌগোলিক অবস্থান যমুনা সেতুর পূর্ব পাশে। যমুনা সেতুর নিচ পর্যন্ত বিস্তৃতি যে চরে। এমনই এক চর যে চরে মানুষ ভাওয়ার বাড়ি করে বসবাস করে সারাটি বছর। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এই দুর্গম চরাঞ্চলের মানুষের জীবন চিত্র। চরের ঘরবাড়িগুলো একদম ছোট ছোট,
টিনের চাল, বাঁশের বেড়া আর সবুজ ঘাসে ঢাকা উঠোন। এই ঘরগুলোই যেন এক টুকরো শান্তির ঠিকানা। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কোথাও ধানক্ষেত, কোথাও কাশবন, আবার কোথাও নানা ধরনের নান্দনিকতা। নদী এখানে শুধু পানি নয়, মানুষের জীবন জীবিকার অংশ। ভোর হয়, কেউ নৌকা নিয়ে মাছ ধরতে যায়, কেউ আবার গরু মহিষ নিয়ে ছুটে চলে পথে প্রান্তরে। বর্ষাকালে নদী কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর। হঠাৎ ভাঙনে হারিয়ে যায় কারো বসত ভিটা। তবুও মানুষ নতুন করে ঘর তোলে, কারণ এই নদীর সাথেই তাদের মায়া, স্মৃতি আর জীবন জড়িয়ে আছে। কষ্ট আছে, অনিশ্চয়তা আছে, কিন্তু প্রকৃতির যে অসীম সৌন্দর্য সেটাও রয়েছে এই দুর্গম চরগুলোতে। একদমই সাদামাটা ঘর বাড়ি। আমার চারপাশে ছাগল, গরু, মুরগির শব্দ। ঠিক সামনে রান্নাঘর। উপরে আকাশ আর তার নিচে উন্মুক্ত এক রান্নাঘর, মাটির চুলায় রান্না। চরের এই বাড়িঘরগুলোতে শতভাগ মাটির চুলায় রান্না হয়। এই যে রান্নাঘরের পাশেই ছোট্ট একটি ঘর, খড়ির মাচা। খড়, খড়ি সব কিছু রাখা এই ছোট্ট ঘরটিতে। তার পাশেই টিনের বেষ্টনী দেওয়া যে ছোট্ট ঘরটি, সেটি হচ্ছে থাকার জায়গা। বাড়ির ঠিক পাশেই দিগন্ত জোড়া ফসলের মাঠ। আবাদ হয়েছে ধান, ভুট্টা, মরিচ সহ আরও নানা কিছু। এই যে সামনে যে খোসাগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভুট্টা ছাড়ানোর পর মাঝখানের যে অংশটি সেটি। চরে আসলে এগুলো খড়ি হিসেবে ব্যবহার হয়। চরে বৃষ্টি হয়েছে একদিন আগে। চরের পথ ঘাট এখনো পানিতে ভেজা। সামনে যে জমি, সেই জমিতে এখনো পানি বেজে আছে। সামনে ধান ক্ষেত, পাকা ধানে ভরে আছে মাঠ। তার ঠিক সামনে শেষ সময়ে যে ভুট্টাগুলো চাষ করা হয়েছিল সেগুলো। আর কিছুদিন পর ভুট্টাগুলোও ঘরে আসবে। ইতিমধ্যে আগাম জাতের ভুট্টাগুলো বিক্রি হয়ে গেছে। এই যে তারই খোসা আমাদের সামনে নেড়ে দেওয়া। বিদ্যুৎ নেই এই চরে। চরের মানুষেরা রাতে বাতি জ্বালানোর জন্য ব্যবহার করে সোলার। প্রত্যেকটি ঘরে সোলারের ব্যবস্থাও নেই। এমনই এক চর, যে চরে আসলে প্রশাসনের সুনজর দরকার। একটু বর্ষাতেই ডুবে যায় চর। তাই তো চরবাসীরা বলছে, এই চরে যদি স্থায়ীভাবে মাটি কাটার ব্যবস্থা করা যেত তাহলে লাঘব হতো চরের মানুষের দুঃখ। আমরা চাইব প্রশাসন যেন এই চরের দিকে নজর দেয়। এই চরের মানুষেরা যেন প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারে। এই যে সামনে গরু বাছুরগুলো, এগুলো ঠিক উন্মুক্ত জায়গায় রাখা। নদীতে পানি এসেছে, তা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি আপনাদের। আর কয়েকদিন পর চরের এই পথ ঘাট জমি সব ডুবে যাবে অথই জলরাশির তলে। তখন এই গরু বাছুরগুলোকে নিয়ে চরের মানুষেরা নানা কষ্টে পড়বে। তাই তো চরের এই মানুষেরা চায় প্রশাসনের উদ্যোগে যদি তাদের ঘর বাড়িগুলো আর একটু উঁচু করে দেওয়া যেত, তাহলে এই বন্যার দুর্যোগ থেকে এই মানুষগুলো রক্ষা করতে পারত নিজেদের সহায় সম্বল আর গরু বাছুরকে। ভুট্টা এবার কেমন হয়েছে ভাইজান? ভালো। মাঝখানে যে আপনার অনেক জায়গায় ভুট্টা পড়ে গেছিল, আপনাদের এখানেও পড়ছে? আচ্ছা আচ্ছা। এবার ভুট্টার যে ফলন, সে অনুযায়ী মানে ভুট্টার দামটা কেমন পাচ্ছেন? 1100 টাকা 1090 টাকা এরকম একটা দাম দেখতেছি আমরা। আপনাদের খরচ দিয়ে কি পোষাবে? মোটামুটি ধরেন এখন বিঘা 38-40 মন নামতেছে, তাতে 20,000 টাকার মতো খরচ হয় টোটাল। আচ্ছা আচ্ছা।
20,000 খরচ হইলে পাবেন হয়তো 40-এর মতো, তাও আবার অর্ধেক ঠিক পাবে। মানে অর্ধেক থাকবে। গতবারের থেকে এবার কি লাভ ভালো হবে? আর গতবারে লাভ এবার ফলনের বেশি, কিন্তু এই যে বাতাসের কারণে মানে নষ্টও হয়ে নষ্ট গেছে হয়েছে, আবার। একটা পড়ছাল, সেজন্য একটু ভুট্টা কিছু নিয়ে নিয়েছি। এখানে আমরা মানে যত দূর চোখ যায় একদম সব জায়গায় ভুট্টা। হ্যাঁ। এই ভুট্টাগুলা ওঠার পরে আপনারা কি করবেন? এখানে বর্তমান মনে হয় ভুট্টা ওঠার পরে আবহাওয়া এখানে এই এরিয়ার মধ্যে কোনো আবাদ চলবে না, মনে হয় যে বর্ষা হতো, এখন তো বর্ষাকাল। বর্ষাকাল এনে মনে হয় আবহাওয়াতে 5-7 পানি হয়। হ্যাঁ, কেন ওই বাড়িগুলো আছে, বাড়িগুলোর মধ্যে সব পাট বুনবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে ন্যূনতম কত 100 একর জায়গাতে এবার ভুট্টার চাষ হয়েছে জমি আনুমানিক? মানে কয়শো মেলা, আর কি কম মানে এটা আপনাদের ওইভাবে হিসাবে নাই? হিসাব নাই। সরে মনে হয় যে কোন হিসাব নাই। এই গোপালগঞ্জ জায়গার মধ্যে মনে হয় 2-10 লাখ হাজার জমির মনে হয় যে চাষ হয়েছে। এই যে শেডটা করছেন এটা কি আপনাদের বিশ্রাম নেওয়ার জন্য? রোদের সময়, তাই না? একদম খাবার নিয়ে, পানি নিয়ে, আর এই তো ভুট্টা ক্ষেতের চারপাশে একটা চাদর বেঁধে নিচে হচ্ছে ছায়ার ব্যবস্থা করা হয়েছে, যেন রোদ থেকে কিছুটা নিস্তার পাওয়া যায়। দুপুরের খাবার খাইছেন? খাবার খাইছেন? বাড়ি থেকেই নিয়ে আসছেন? সকালবেলা আলাদা নিয়েছিলাম। আপনাদের বাড়িটা কোন চরে? এপাশে নিজের জমি জমাই তো এগুলো? বিস্তীর্ণ এই চরাঞ্চলে নেই বড় কোনো গাছ, যার কারণে একটু যে রোদ থেকে ছায়া পাবে কৃষক তার কোনো ব্যবস্থা নেই। আকাশে মেঘ, হয়তো বৃষ্টি আসবে। কৃষকের ব্যস্ততা ভুট্টাগুলোকে স্তূপ করা নিয়ে। আর এই যে সামনে রোদ থেকে বাঁচার জন্য কৃষকরা চাদোয়ার ব্যবস্থা করেছে। এটাই আসলে চরাঞ্চলের জীবন। দুর্গম এই চরাঞ্চলে আমাদের দেশের সম্পদ যারা কৃষক, তারা এভাবেই কষ্ট আর দুর্ভোগকে সঙ্গী করে চলছে জীবন সংগ্রাম। মাথার উপর সূর্য কখনো আলো দিচ্ছে তীব্র বেগে, কখনো আবার ছায়ায় ঢেকে যাচ্ছে। তার নিচে ধান শুকোতে দিয়েছে চরের কৃষক কৃষানীরা। এমন একটা মৌসুম যাচ্ছে যেখানে ধান ভুট্টা শুকোনো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আকাশে মেঘের ঘনঘটা, নদীতে বাড়ছে। আকাশে মেঘের ঘনঘটা, নদীতেও বাড়ছে পানি। সেই সাথে চরবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই বুঝি বর্ষা এলো, এই বুঝি বানের জলে ভেসে গেল তাদের সোনার সংসার। তার মুহূর্তে ধান শুকোতে ব্যস্ত কৃষানীরা। তবু এই ধানগুলো যদি ঘরে উঠাতে পারে, তাহলে চরের এই মানুষেরা বছরের বাকি সময়টা শান্তিতে কাটাতে পারবে। কিন্তু এই ধানগুলো যদি শুকিয়ে ঘরে না উঠাতে পারে, তাহলে সীমাহীন দুর্ভোগ নেমে আসবে চরবাসীর জীবনে। আমরা চাই এই মানুষগুলো ভালো থাকুক। আমরা চাই সংসার করে, ফসল ফলিয়ে, গবাদি পশু লালন পালন করে সুন্দর সচ্ছল থাকুক মানুষগুলো। এই যে সামনে একটি পরিবার ভুট্টা শুকোতে ব্যস্ত। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল তাদের সাথে। তারা আমাদের যেটি জানাচ্ছিল, এবার ভুট্টার ফলন ভালো হয়নি। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে গরু পালন ও ভর বাড়ি করে চাষাবাদ এখন অনেক পরিবারের প্রধান জীবিকা। ভোর হতেই চরের মানুষ ব্যস্ত হয়ে পড়ে দৈনন্দিন কাজে। কেউ গরুর পাল নিয়ে বের হয় সবুজ ঘাসে ঢাকা মাঠের দিকে, কেউ আবার ভাওর বাড়ির চারপাশে নানা কাজে ব্যস্ত। প্রকৃতির সঙ্গে লড়াই করেই এখানকার মানুষ বেঁচে থাকার স্বপ্ন বুনে চলছে প্রতিদিন। চরের বিস্তীর্ণ খোলা মাঠ আর প্রাকৃতিক ঘাস গরু পালনের জন্য অত্যন্ত উপযোগী। গহীন চরের খুব সাজানো গোছানো একটি বাড়ি। এখন আমরা যে বসত ভিটার সামনে, এই বাড়িটি আসলে মূলত গবাদি পশু দিয়ে ভরপুর। এই যে বাড়ির ঠিক উঠোনে গবাদি পশু, গরুর 2টি ছানা বাছুর শুয়ে আছে, আর ঠিক তার সামনে আউরি ঘরের নিচে গবাদি পশু ঘাস খাচ্ছে। ঘাস বলতে আসলে ভুট্টার যে পাতাগুলো, সেগুলোই বর্তমানে ঘাস হিসেবে ব্যবহার করছে চরের মানুষেরা। আমরা যদি একটু পেছনে দেখাই, দেখুন কত সুন্দর একটা সিনারিও।
সাজানো গোছানো কৃষাণ বাড়ি। এপাশে যে বাড়ি, সে বাড়িতে বস্তা করে রাখা পেঁয়াজ, ভুট্টা সহ নানা ধরনের ফসল। মাঝখানের খোলামেলা সাজানো গোছানো একটি উঠান বাড়ি। এপাশে রয়েছে খড়ের গাদা, তার পাশে আরও কয়েকটি বাড়ি। ঠিক মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এটি যেন ছবির কোনো দৃশ্য, ঠিক যেন কোনো দক্ষ চিত্রশিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। চরের মানুষের দুঃখ দুর্দশার বাইরেও যে এক সুন্দর সাজানো গোছানো জীবন আছে, তারই প্রমাণ করে এই ছোট্ট কৃষাণ বাড়িটি। আমরা প্রবেশ করছি এই ছোট্ট বাড়িটির থাকার ঘর। থাকার ঘর বলতে এই যে উপরে সোলার বেড়ার চাল, এখন রোদ উঠেছে, এই যে রোদের ঝিলিক আসছে ঠিক ঘরের মধ্যে। আবার যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির ফোঁটা পড়ে এই ঘরগুলোতে। এভাবেই বসবাস করছে সারাটি বছর। এই যে ঠিক এইভাবেই একটা ছোট্ট চৌকি পাতা, তুষক বলতে খড়, কোনো দামি জিনিসের বালাই নেই, খড় বিছিয়ে যেন শরীরে ব্যথা না লাগে তার জন্য তুষকের ব্যবস্থা করেছে, খড়ের তোষক। উপরে একটি কাঁথা বিছানো, আর তার ঠিক পাশে বিভিন্ন জিনিসপত্র, রান্নাবান্নার জিনিস, জ্বালানি তেল, মেশিন চালানোর জন্য। পাশাপাশি রয়েছে নানা ধরনের ফসল। আর এই যে ঘরে বিভিন্ন কৃষি পণ্য, আর ঠিক ঘরের এক পাশটাতে রয়েছে গবাদি পশু রাখার জায়গা। গবাদি পশু আর মানুষের সহ অবস্থান অন্যান্য চরগুলোর মতো এই চরেও দৃশ্যমান। আমি যদি একটু এই ঘর থেকে বের হই, এই যে বাদামগুলো দেখাচ্ছিলাম, চাচি বাদাম ছাড়াচ্ছেন না, তাহলে এইভাবে একটা একটা করে ছাড়ায় রাখতেছেন। এই যে আমরা যে বাদামগুলো আসলে খাই, আমরা হচ্ছে এই বাদামগুলো খাই, কিন্তু এই বাদামগুলো থাকে হচ্ছে এইভাবে, বাদাম সহ গাছ ওঠানো হয়, তারপরে এই যে চাচিরা বাদামগুলোকে ছাড়ায়, তারপরে হচ্ছে আমরা ঠিক এইভাবে বাদাম পাই। এটাই কিন্তু শেষ নয়, এরপরে বাদামগুলোকে রোদ দিবেন, শুকাইতে হবে। কয়দিন লাগে শুকাইতে? আমরা বিছান ছিলাম তো 20 দিন শিখে 20 দিন শুকান। আর বিক্রি করলে? বিক্রি ছিলাম তো এই যে বুড়া আনছি, আজকে বুড়া আনছি সকালে। আচ্ছা আচ্ছা, তার মানে একদিন শুকাইতে হবে। একদম ও, আপনারা কাঁচাই বিক্রি করে আমরা দেন? কাছে। আবার এটা যদি আপনারা ভাজতে হয়, ধরেন ভাজবেন নিজের খাওয়ার জন্য, হ্যাঁ। তাহলে কয়দিন শুকানোর পরে ভাজা যায়? নিজে খাওয়ানো ছিলাম তো 10-12 দিন। তারপরও 10-12 দিন। তারপর তার মানে এই বাদামটা যদি ভাজার উপযুক্ত করতে হয় তাহলে 10 দিন শুকাইতে হবে, 10 দিন আর বিছন করতে হলে 20 দিন। 20 দিন। কত বিচিত্র আমাদের এই বাংলাদেশ। বর্ষার শুরু, নদীগুলোতে আসতে শুরু করেছে পানি। ঠিক তেমনি আমরা যে নদীর পাড় ধরে হেঁটে চলছি তার নাম যমুনা। যমুনা নদীতেও নতুন পানি এসেছে। সেই পানিতে খেলা করছে চরের দুরন্ত বাচ্চারা। এখান থেকে ঠিক সামনে ছোট ছোট বাচ্চারা এই ভর দুপুরবেলা নদীতে গোসল করছে। কয়েকদিন আগে যে নদী হেঁটে পার হওয়া যেত, এখন সে নদী পার হতে ব্যবহৃত হয় নৌকা। ভর দুপুরবেলায় চরের মানুষেরা নদীতে গোসল করে কাপড় কাচে। কৃষকেরা গরু নিয়ে আসে নদীতে গোসল করাতে। ঠিক এমনই চিত্র ধরা পড়ে আমাদের ফ্রেমে। আমরা সবসময় সেই দৃশ্যগুলো দেখতে পছন্দ করি। আজ থেকে 30-40 বছর আগে গ্রাম বাংলার চিত্রগুলো যেমন ছিল, ঠিক তেমন চিত্রই লক্ষ্য করা যায় চরাঞ্চলে। দুর্গম এই নদীর চরগুলোতে আসলে যত দূর চোখ যায় দু প্রান্তর। এখান থেকে দূরে কোনো বাড়ি ঘরের অস্তিত্ব দেখা যায় না। আমরা যে আপনাদের চরের বাড়িঘরগুলো দেখাই, সেগুলো আসলে মাইলের পর মাইল পথ হাঁটার পর খুঁজে পাই। কোনো চর নদীর তীরবর্তী হলেও বেশিরভাগ চর সেই গহীনে। বর্ষাকালে বাড়িঘর পর্যন্ত নৌকায় যাওয়া গেলেও এই সময়টা এবং শীতের সময় আসলে
নৌকায় যাওয়ার উপায় থাকে না, তখন ঠিক এভাবেই প্রান্তর ধরে হেঁটে হেঁটে চলতে হয়। ঠিক তেমনি বর্ষার আগ মুহূর্তে এখনো চরগুলো অনেক দূরে। আমরা হেঁটে চলছি এক প্রান্তর ধরে, একপাশে নদী, একপাশে ফসলি জমি, আর মাঝখানে বালুময় প্রান্তর।